এসআইআর আবহে আজ সিইও দপ্তরে দিনভর বৈঠক। সকালে দপ্তরে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত এসেছেন, 12 জন রোল অবজারভারও। সিইও দপ্তরে বৈঠকে সুব্রত গুপ্ত সহ সমস্ত অবজারভাররা। পশ্চিমবঙ্গে এসআইআর এর রোল অবজারভার হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ নির্বাচন কমিশনের। কোনো বৈধ নাগরিকের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, কোনো অবৈধ নাগরিকের নাম যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয়, অফিসাররা যাতে কমিশনের নির্দেশ যথাযথভাবে পালন করেন, এই বিষয়গুলির উপর নজর রাখবেন সুব্রত গুপ্ত। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, তুমি যেমনটা কিছুক্ষণ আগেই বলছিলে যে আজকে দিনভর সিইও দপ্তরে এই বৈঠক রয়েছে। সকালেই দপ্তরে এসেছেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। এখনো পর্যন্ত বৈঠক সম্পর্কে কি খবর পাচ্ছ? দেখো, বৈঠক শুরু হয়ে গিয়েছে এবং এই বৈঠক অবশ্যই সিইও দপ্তরের ঠিক উল্টো দিকে যে বেঙ্গল চেম্বার অফ কমার্স রয়েছে সেখানে এই বৈঠক হচ্ছে এবং যেখানে হচ্ছে 12 জন অভিজ্ঞ আইএএস অফিসারকে নির্বাচনী তালিকা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে এবং কমিশনের নির্দেশ এই পর্যবেক্ষকরা নির্বাচনী তালিকা প্রস্তুতি, সংশোধন এবং আপডেটের গুরুত্বপূর্ণ কাজের তদারকি করবেন। অন্যদিকে রয়েছেন এই তদারকির জন্য কিন্তু আরো একজনকে বিশেষ রোল অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশন। সেই সুব্রত গুপ্তকে এই বিশেষ রোল অবজারভার হিসেবে নিয়োগ করেছে। তার কাজ হবে কোনো বৈধ ভোটার যাতে বাদ না পড়ে, কোনো অবৈধ ভোটার যাতে কোনোভাবে সংযোজন না হয় এবং সেক্ষেত্রে কিন্তু তিনি কমিশনের রিপোর্টও পাঠাতে পারবেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যদিও এই বৈঠক শুরু হয়েছে আর 4 তারিখে যেহেতু এখন জানিয়ে রাখি যে 4 তারিখে শেষ এখনো পর্যন্ত সময় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই বৈঠক চলবে এবং তার সঙ্গে কতটা কাজ সম্ভব হয়েছে করা এবং বেশ কিছু যে অভিযোগ রয়েছে বেশ কিছু জায়গায় আছে, যেমন উত্তর কলকাতা যদি ধরি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকটাই কিন্তু পিছিয়ে রয়েছে অন্যান্য জেলার তুলনায় এবং সেক্ষেত্রে কেন পিছিয়ে রয়েছে, কি কারণে, কত, এবং কালকেই যেমন মৃত ভোটার এবং ট্রান্সফার্ড ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং তার সঙ্গে সঙ্গে কোনো ফেক ভোটার, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে এবং তারপরে কিন্তু আবার আরেকটি বৈঠক হচ্ছে যেটা ভার্চুয়ালি হবে, সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক এবং ইআরওদের সঙ্গে এই বৈঠক হবে। ধন্যবাদ রুমা। শর্ত সাপেক্ষে 1 ডিসেম্বর খেজুরির বাঁশগোড়া বাজারে বিজেপিকে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি খেজুরির বাঁশগোড়া বাজারে এসআইআর এর প্রতিবাদে সভা করে তৃণমূল। সেখানে 30 নভেম্বর সভা করতে চাইলে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। শহরে রাস্তা আটকে যদি একটি রাজনৈতিক দল প্রতি বছর জনসভা করতে পারে, তবে বিরোধী দল বদ্ধ জায়গায় কেন পারবে না? পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জনসভার অনুমতি মামলায় 21 জুলাইয়ের প্রসঙ্গ তুললেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। শর্ত সাপেক্ষে 1 ডিসেম্বর বিজেপিকে সভার অনুমতিও দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি খেজুরির বাঁশগোড়া বাজারে এসআইআর এর প্রতিবাদে সভা করে তৃণমূল। সেখানেই 30 নভেম্বর সভা করতে চাইলে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। সেই মামলায় এদিন শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে 1 ডিসেম্বর সভার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। কলকাতা হাইকোর্ট জানিয়েছে 1 ডিসেম্বর অর্থাৎ সোমবার দুপুর 3টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত সভা করতে পারবে বিজেপি। মামলাকারীকে বাঁশগোড়া বাজার কমিটির থেকে লিখিত অনুমতি নিতে হবে। সভায় 2000-এর বেশি লোক থাকতে পারবে না। 4 জন উদ্যোক্তার ফোন নাম্বার পুলিশ প্রশাসনের কাছে জমা দিতে হবে। যে মাঠে জনসভা হবে সেই মাঠ 2 দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। আমরা দেখেছি অদ্ভুতভাবে ওরা সবসময় বলে যে আমাদের অনুমতি দেয়নি। কেন সেটা তো জানতে হবে প্রত্যেকটির ক্ষেত্রে। হয়তো ওখানে আরেকটি সভা আছে, হয়তো ওখানে সভা করার মতো জায়গা নেই, সভা আর কতজন হবে সেটা বলবে না। যেমন মিছিলের ক্ষেত্রে মিছিল করব, রুট বলবো না, তা হয় নাকি? অনুমতি পাবেন না, তারপর হাইকোর্টের দ্বারস্থ হবে। এটার মানে কোর্ট পর্যন্ত বলে দেয় যে আপনি রুটটা নির্দিষ্ট করুন আর বলে দিন লোক সংখ্যা কত হবে এবং অমুক সময় শেষ করতে হবে। শিলিগুড়িতে হয়েছিল, ফলে একটা রুলস তো আপনাকে ফলো করতে হবে। সম্প্রতি পানিহাটি এবং বর্ধমানে কর্মসূচির জন্য কলকাতা হাইকোর্টে গিয়ে কর্মসূচির অনুমতি নেন শুভেন্দু অধিকারী। আর এবার খেজুরিতে তার সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সৌভিক মজুমদার ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। কেন্দ্রের ওয়াকফ আইন মানতে অবশেষে পদক্ষেপ করল রাজ্য সরকার। জেলা শাসকদের নির্দেশিকা পাঠিয়ে বলা হলো 5 ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রের উমিদ পোর্টালে আপলোড করতে হবে। ফলে প্রশ্ন উঠছে, প্রথমে তীব্র বিরোধিতা করার পর শেষ পর্যন্ত কি কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধিত আইন মেনে নিল রাজ্য সরকার? সমালোচনায় সরব হয়েছে তৃণমূলের মন্ত্রী থেকে বিধায়ক।
ডেডলাইন 5ই ডিসেম্বর। তার মধ্যেই রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টাল উমিদে আপলোড করতে হবে। সব জেলা শাসককে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর। আর এই নির্দেশ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। তার কারণ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে সংশোধিত ওয়াকফ আইনের প্রবল বিরোধিতা করেছেন। आप लोग को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा। हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। কিন্তু এখন তৃণমূল সরকারই কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির তালিকা আপলোডের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গের 8,000-এর বেশি ওয়াকফ এস্টেটের অধীনে থাকা 82,000-এর বেশি ওয়াকফ সম্পত্তির নথি কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে। এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমাদের সরকার মুসলমানকে ইয়েতিম অনাথ ভাবে। ওয়াকফ বোর্ড আজ পর্যন্ত কোনো ভালো মিটিং করেনি, এটা দুঃখের। বলির পাটার মতো চড়িয়ে দিল আর কি। এটা মুসলমানকে বলা হচ্ছে তুমি বিষ খাও। ওয়াকফ বোর্ডের মেম্বাররা কি করেন? ঘাস খান তারা। ওয়াকফ বোর্ড ঘুমোচ্ছিল, নবান্ন নিশ্চয়ই জানতো। সরকার বললেন যে এটা মানা হবে না, তো আজকে হঠাৎ কি ঘটেছেন ওটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন, যে তিনি তখন বললেন না, এখন বলছেন হ্যাঁ এটা মানতে হবে। তাহলে আমি 1 বছর ধরে কেন চিৎকার করলাম, কেন বললাম যেখানে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না, দিল্লিতে যাও আন্দোলন করো, কেন বললাম? মানুষ তাহলে কি ভাববে? তৃণমূল সরকারের অবস্থানের ওপর ক্ষুব্ধ নওশাদ সিদ্দিকী থেকে তোহা সিদ্দিকী। রাজনীতির দলেরা তো বলছি যে বিজেপির বি টিম হচ্ছে তৃণমূল, আমরা কিন্তু বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখি ওই কথাটা সাধারণ মানুষও বলতে আরম্ভ করেছে। আমি ঠিক বুঝতে পারছি না মমতা ব্যানার্জি কি ইচ্ছাকৃতভাবে এই পশ্চিমবাংলাটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন? এতদিন তিনি কি ঘুমাচ্ছিলেন? এতদিন কেন তাহলে বলেননি? বিজেপি সরকার সংখ্যালঘুদের ওয়াকফ সম্পত্তি কাড়ার অপচেষ্টা করছে, মমতা ব্যানার্জি স্যার কাড়ার সুবিধাটা করে দিচ্ছে। ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিশানায়, তখন কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর স্টেটমেন্ট শুনতে চাই, তোয়া সিদ্দিকের স্টেটমেন্ট শুনতে চাই। যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর, আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন। নবান্ন একটা বলেছে যে একটা নথিবদ্ধতার মধ্যে আনলে, আমি ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওটার বিরুদ্ধে আজও আছি আমরা। কর্পোরেশনে কত জমি আছে, ওয়েবসাইটে দিতে আমার ক্ষতি কি আছে? তাতে বরং ভালো যে গভর্নমেন্ট সেক্টরের যে জমিটা সেটা এনমার্ক হয়ে থাকবে। রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে যেসব ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক রয়েছে সেগুলি এই পর্বে আপলোড করতে হবে না। আশাবুল হোসেন, সন্দীপ সরকার ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।